আমি এই পর্যন্ত 20-25টা মায়া নিয়ে ব্যবসা করছি। ছোটমোটো একটা অফিস দিছি, এই অফিসে কাজ করতেছি। এর পাশাপাশি চিন্তা করতেছি একটা বিয়ে করব, ভালো এরকম কোনো ছেলে পেলে বিয়ে শাদী করে জীবন সাজাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আজকে এক আপুর সাথে কথা বলবো, যে আপুর ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। আহ, ওই আপু কি করেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি। এখন মূল বিষয় হলো যে ওই আপু কেন ওই কাজ করতো, কিভাবে করতো, কোনখান থেকে লোক নিত, বা এভাবে প্রতারণার ফাঁদে মেয়েদেরকে ফালাইতো। এখন সে এই কাজ আর করবে কিনা, বা করতে আছে কিনা, বা ওই কাজ পুরো ছেড়ে দিছে কিনা, সম্পূর্ণ একটু তার কাছ থেকে জেনে নিই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি এখন অনেকটা ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। এইটা আপনার অফিস? হ্যাঁ ভাই, এটাই আমার অফিস। আহ, দুঃখজনক হলো সত্য যে সে আমাকে তার অফিসের ঠিকানাটা দিছে, আমরা আসতে পারছি তার অফিসে। সে স্টেটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। তার কিছু কথা বলতে চাই, যেহেতু তার খারাপটা নেওয়া হয়েছে, সে তার ভালোটাও একটু সোশ্যাল মিডিয়ায় দেওয়া দরকার, এটা সে বলছে। আসলে মূলত সেটাই আমরা দেওয়ার জন্য এসেছি। আসলে মানুষটা ভালো হয়েছে কিনা। তাহলে আপনার এখন ব্যবসা বাণিজ্য কেমন চলে? আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে। জি, আমরা এটা একটু রাখলাম এখানে, হ্যাঁ? হ্যাঁ, রাখি। আচ্ছা, এখন আপনার কাছে একটু জানা দরকার আমার, যে দীর্ঘদিন আগে ফ্ল্যাট ভাড়া করে আপনি মেয়েদেরকে দিয়ে অনৈতিক কাজ করাইতেন। কারোরে ভাই বানাইতেন, কারোরে বোন বানাইতেন, কারোরে হাজবেন্ডের কাজিন বানাইতেন, হ্যাঁ। মামাতো ভাই হুবতো ভাই বানাইতেন, হুবতো বোন বানাইয়ে রাখতেন, বাসায় অনৈতিক কাজ করাইতেন। হ্যাঁ। আচ্ছা, সেগুলো আমি ধরার পরে এখন সেই কাজ আপনার কত দূর আছে, কয়টা বিল্ডিং এখন সেই কাজ করতেছেন? সত্য কথা বলতে ভাইয়া, আমি এখন আর ওই কাজ করি না, আমি অনেকটা ভালো হয়ে গেছি। দেখি আরো ভালো হওয়ার চেষ্টা করতেছি। আরো ভালো হবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি কি কাজ করবেন? এখন এই যেটা আমার অফিস, আর এই অফিসে মনে করেন আগে এগুলা কাজ করছি, মেয়েদের এবারে কাজের নাম করে এরকম অসামাজিক কাজগুলা করছি। যখন মেয়েরা আমার কাছে ইন্টারভিউ দিতে এসে, তখন সরাসরি তাদেরকে আমি খুব প্রস্তাব দিছি। তো যে রাজি হয়েছে তারে আমি চাকরিটা দিছি, আর যে রাজি হয় না তারে অ্যালাউ করিনি। তো মনে করে এখন সব চিন্তা ভাবনা বাড়িতে তো বললামই যে এগুলো আমি আর করবো না, ভালো হয়ে যাবো। তো মনে করে সব কিছুর সাথে এখন ভালো হয়ে গেছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে মানুষ সচেতন হবে আপনার এই ভিডিও দেখে কিভাবে, যে কাউকে কোথাও চাকরির কথা বলি যেন কোনো মেয়েরা না যায়, তাহলে এভাবে কুপ্রস্তাবের ফাঁদে পড়ে তারা অনৈতিক কাজে লিপ্ত হতে পারে। হ্যাঁ, অবশ্যই। জি, এখন আপনি একটু বলবেন যে কিভাবে, কিভাবে মেয়েদেরকে আপনি প্রস্তাব দিয়ে এখানে আনতেন, বা কিভাবে তাদেরকে অফিসের কথা বলে আনতেন, চাকরির কথা বলে। আসলে আমি মেয়েদের এভাবে বলতাম, কোনো ছেলেদের ইন্টারভিউ আমি নিতাম না, জাস্ট খালি মেয়েদের নিতাম। মেয়েদের বলতাম যে, যারা বলতো যে আমি অনেক আপু অসহায়, আমার একটা চাকরির খুব দরকার, দেখেন একটা চাকরি হলে আমার ফ্যামিলি বা নিজের হাজবেন্ড মানে ইত্যাদি ইত্যাদি এগুলো ভালো হতো। তখন ভাবতাম যে এটাই তাদের কাজে লাগাই। তখন আমি বলতাম যে হ্যাঁ, তোমার চাকরি হয়ে গেছে ভাবো। তখন বলতো যে আপু কিভাবে হয়েছে। তখন বলতাম, দেখো, তোমার একটা প্রস্তাব দিবে, প্রস্তাবে যদি তুমি যদি রাজি থাকো, তোমার প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা স্যালারি হবে। যদি রাজি থাকো, তোমার ফ্যামিলিও চলতে পারবা, তুমি ভালো থাকতে পারবা। এমন ভাবে বলে এমন করে হেরা যখন রাজি হয় না, তখন বলছি আচ্ছা, তোমার যেহেতু চাকরি করার ইচ্ছা নাই, তুমি যাও, আর তোমার ফ্যামিলি যখন চিন্তা করতেছো না, চিন্তা করার দরকার নাই, তুমি তোমার ফ্যামিলি নিয়ে পথে বসে কান্নাকাটি করো। তখন সে হাতে পায়ে দিত, না আপু আপনি যেভাবে হোক আমার চাকরিটা দেন। তখন আর কি বলতাম যে এই কাজটা করো। যখন রাজি হয়ে যেত, তখন আমি এখান থেকে নিয়ে আমার বাসায় নিয়ে যেতাম। মানে ডাইরেক্টলি তাকে প্রস্তাব দিতেন? হ্যাঁ, হ্যাঁ। মানে তাদের একটা সরলতার হ্যাঁ, সুযোগ সরলতার খুঁজতেন সুযোগ আপনি, নিতাম। যে যখন দেখতেন যে সে অসহায়, দরিদ্র, অথবা যে কোনো একটা পজিশনে সে আটকে গেছে, হুম, হুম। ওই পজিশনে তার চাকরিটা ইমার্জেন্সি প্রয়োজন, ইমার্জেন্সি দরকার। অথবা তার কিছু টাকা ইমার্জেন্সি প্রয়োজন, হুম, হুম, হুম। ওই সময় আপনি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে ওই মেয়েকে দর্শনের দিকে ঠেলে দিতেন, অথবা অনৈতিক কাজ করার দিকে ঠেলে দিতেন। ছেড়ে দিতাম। আচ্ছা, এটা আমরা জানতে পারলাম। এটা কোন কোন থেকে এই মেয়েগুলো আপনার কাছে আসতো? এই মনে করেন এক দেশে থেকে আসতো, কারণ যেহেতু সব তারা গরিব, কাজের খুব দরকার। তখন আমার এখানে দেওয়া আছে যে ইন্টারভিউ এটা চালু করে রাখছি, যদি ভালো কাজ থাকে তাহলে আপনারা করতে পারেন। এরম ভাবে দেওয়া ছিল। তো মনে করছেন যেহেতু কোনো মহিলা একটা অফিস, তো এই অফিসে কাজ করলে আমাদের কোনো প্রবলেম নেই। তো মনে করে আইসি, আর যেহেতু মহিলা মানুষের কাজে আসি, তাহলে মহিলা মানুষ তাহলে তো কেউ ভাবতে পারে না যেখানে কি চলে। এই মনে করেন এগুলো করে গ্রামের মায়া দিছি। বেশি আসতো না শহরের মায়া? না, 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 শহরের মায়া অতটা হইতো না, গ্রামের মায়াগুলো বেশি আসতো। এর কি বিজ্ঞাপনের মাধ্যমে আসতো, না মোবাইলের মাধ্যমে, বা যোগাযোগ কিভাবে করতো আপনার সাথে? আমার সাথে যোগাযোগ করতে হচ্ছে
যে আমি অনলাইনে ছেড়ে দিছিলাম, যেটা আমার নাম্বারটা আমি দিয়ে আপলোড দিছি, যে যদি কোনো অসহায় মেয়ে থাকেন বা অসহায় কোনো বোন টোন কি আম্মু টাম্মু থাকেন, তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করে চাকরি নিতে পারেন। তোমার কাছে যারা ফোন দিছে যে আপু আমার একটা ইমার্জেন্সি চাকরি দরকার, আমি চাকরি করতে চাই, তখন বলছি যে আমার অমুক জায়গায় অফিস আছে, তা এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। তখন আইসে আসার পরে এগুলো বলছে। আচ্ছা, আপনার এই প্রস্তাব দেওয়ার পরে কতজন মানুষ আপনার এই প্রস্তাবে সাড়া দিত? কত পার্সেন্ট মেয়ে আর কত পার্সেন্ট মেয়ে না করতো? দেখেন ভাইয়া, কি বলবো, কারণ দুনিয়ায় সবাই যদি খারাপ হয়, ভালো মানুষও তো আছে, আছে না? তো আমি প্রতিদিন হাইস্ট কয়জন, 10 থেকে 20 জনের ইন্টারভিউ নিতাম। ইন্টারভিউ নেওয়ার পরে ওখান থেকে দেখা যায় যে শতকরা 2 জন বা 3 জন পাইতাম, আবার কত দিনে একজনও পাইতাম না, এরকম ভাবে আর কি। মানে বেশি ভালো খারাপ কাজ করতে রাজি হইতো না না অনেকে, না না, যারা বেশি অসহায় তারাই। মানে বেশি অসহায় যারা চলতে ফিরতে পারতেছে না, তাদের এই কাজটা দরকার, ইমার্জেন্সি, এই কাজটা না হলে চলবো না, ওই তারাই কষ্ট করে এই কাজটা করছে। তো আপনি কি জানতেন না এটা আপনি বড় ধরনের ক্রাইম করতেছেন, অপরাধ করতেছেন? হ্যাঁ জানি, যেটা আমার অন্যায় হইতাছে। তারপরে ওই যে লোভ জিনিসটা কিন্তু বহুত খারাপ। আচ্ছা, আপনি কয়টা মেয়ে নিয়ে ব্যবসা করছেন? মানে আমি এই পর্যন্ত 20-25টা মায়া নিয়ে ব্যবসা করছি। আচ্ছা, ব্যবসা করে তো অনেক টাকা পয়সা ইনকাম করছেন। হ্যাঁ, এখন যদি কোনো প্রশাসন যদি আপনার উপর অ্যাটাক করে, কি করবেন? এখন প্রশাসন আমার উপরে অ্যাটাক করবো, আমি আগেই বলছি যে আমি আগে যা করছি, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি, এখন আমি আর কিছু করি না। না, এখন আমরা আয়সাতে দেখছি কিছু করতেছেন না, কিন্তু তারপরও করবেন কিনা তার নিশ্চয়তা কে দিবে? না, আপনারা তো ভিডিও করতেছেন, ভিডিও না, এটা অবশ্যই আপলোড করবেন। তো আমি সবাই বলতাছি যে আমি আগে কি করছি, আপনারা হয়তো জানেন কি না জানেন সেটাও জানি না। তো এখন থেকে আমি অতটাই ভালো হয়ে গেছি, আরো ভালো হওয়ার চেষ্টা করতেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমি আর কখনো, যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে, আর কখনো এই ধরনের কোনো কাজ আচ্ছা, করবো আপনার না। উদ্যোগ কি? মানে এরপরে কি করবেন? না, এখন তো আপনার জীবন তো চালাতে হবে, ব্যবসা বাণিজ্য যে কোনো একটা কিছু করতে হবে। এখন সামনের দিকে আগাইবেন কি নিয়ে? সামনের দিকে বলতে আমি এখন যেটাই করতেছি, ছোট মোটো একটা অফিস দিছি, এই অফিসে কাজ করতেছি, এর পাশাপাশি চিন্তা করতেছি একটা বিয়ে করব, ভালো এরকম কোনো ছেলে পেলে বিয়ে শাদী করে জীবন সাজাবো। আচ্ছা, সম্মানিত বন্ধুরা, আপুর এই বিয়ে শাদী কিভাবে কি করবে তার ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের মাঝে আমরা তুলে ধরবো দ্বিতীয় পার্টে। প্রথম পার্ট এই পর্যন্তই। তার কথাগুলো আপনারা শুনছেন, প্লাস তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরছি। একটা মানুষ গ্রাম থেকে এসে তারপরে সে কিভাবে প্রতারণার শিকার হয়, বা মেয়ে সেজে অন্য মেয়েকে প্রতারণার ফাঁদে ফেলে এভাবে শত শত মেয়ে কিন্তু অসহায় হয়ে তারপরে যৌন চাহিদা মেটানোর জন্য মানুষের অনেক জায়গায় এরকমের আটকা পড়ে আছে। তারা 200, 500, 1000, 2000, 5000 টাকার জন্য কিন্তু তারা তাদের জীবনকে বিক্রি করে দিচ্ছে। কেউ অফিসিয়ালি ভাবে করতেছে, কেউ গোপনভাবে করতেছে, কেউ আবাসিক হোটেল দিয়ে করতেছে। মূলত তাদের কাজ হলো একটাই, টাকা ইনকাম করা, সে যেভাবেই হোক না কেন। আরেকটি বিষয় হলো, কেউ এটা ইচ্ছা করে করে না, তাকে কৌশলে ফেলাইতে হয়, অথবা দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে এই কাজ করাইতে বাধ্য করা হয়। তাই এখান থেকে যারা গ্রামের মেয়ে আছেন অবশ্যই সচেতন ও সাবধান হওয়ার চেষ্টা করবেন, যেন এরকমের ঘটনা আপনার মেয়ের সাথে, আমাদের মেয়ের সাথে না ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।